আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আজকে রাজনীতি বিষয়ে একটু আলোচনা করব। আর আলোচনা শুরু করব আমেরিকান কবি টেড হিউজের বিখ্যাত পাইক কবিতা দিয়েই। এই কবিতাটা ৮-১০ পর্বের। আমরা ২টা স্ট্যাঞ্জা দেখব, ফার্স্ট এবং ফিফথ স্ট্যাঞ্জা। ফার্স্ট স্ট্যাঞ্জায় কবি লিখেন, পাইক 3 inches long, perfect, pike in all parts, green triggering the gold, killers from the egg, the malevolent aged green, they dance on the surface among the files. Three we kept behind the glass, jungled in wheat, 3 inches, 4 and 4.5 feet prior to them. Suddenly there were two, finally one. প্রথম পর্বে কবি পাইক মাছের পরিচিতি তুলে ধরেন। বলেন যে একটা পাইক মাছ পূর্ণবয়স্ক হলে 3 থেকে 4.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর দৈহিক সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে কবি লিখেন, গ্রিন ট্রিগারিং দ্য গোল্ড, ধরুন পাইক মাছের গায়ে স্বর্ণ, রূপ্য এবং ডায়মন্ড খচিত করা হলো। আর পাইক মাছটা অ্যাকুয়ারিয়ামের নীল জলে, যার ভিতরে রয়েছে শ্বেত পাথর, তারপরে হচ্ছে মার্বেল পাথর, বিভিন্ন ধরনের পাথর রয়েছে। জিগজ্যাগ আলোর মধ্যে পাইক মাছটা চলাফেরা করছে এবং একটা বিমোহিত পরিবেশ, যেটা মেসমেরাইজিং পরিবেশ সৃষ্টি হয়েছে এবং নিরানন্দ, কেউ দেখলেও আনন্দ পাবে এমন একটা পরিবেশ কবি তৈরি করেছেন পাইক মাছের বসবাসের জন্য। তারপর বলছেন তৃতীয় লাইনে এসে প্রথম পর্বের, কিলার্স ফ্রম দ্য এগ, পাইক মাছ যখন ভূমিষ্ঠ হয়, ডিম থেকে বের হয়, তখনই সে একটা কিলিং নেচার নিয়ে জন্মগ্রহণ করে। তার স্বভাবটা থাকে প্রিডেটরি এবং ডিস্ট্রাকটিভ। এই স্বভাব নিয়ে সে চলাফেরা করছে, অ্যাকুয়ারিয়ামে নাচছে, সবাইকে আনন্দ দিচ্ছে, সবাই আনন্দিত হচ্ছে। ফিফথ স্টেঞ্জায় এসে পাইক মাছের উপর কবি একটা এক্সপেরিমেন্ট চালিয়েছেন। কবি অ্যাকুয়ারিয়ামে 3টা পাইক মাছ রেখেছেন। প্রথমটা 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 4.5 ইঞ্চি এভাবে, এবং রেগুলার এদেরকে খাবার দিচ্ছেন কবি, এবং পাইক মাছের জন্যে বসবাসের উপযোগী করার জন্য অ্যাকুয়ারিয়ামের ভিতরে কিছু গাছপালা, নুড়ি পাথর এই সেই দিয়েছেন। তো যে অ্যাকুয়ারিয়ামে 3টা পাইক মাছ ছিল, সেইখানে ফাইনালি কবি হঠাৎ একদিন এসে দেখতে পেলেন যে একটা পাইক মাছ আছে, বাকি 2টো নেই। কবি চিন্তা ভাবনা করে দেখে বুঝতে পারলেন যে পাইক মাছটা আছে সেটা হচ্ছে শক্তিশালী, হৃষ্টপুষ্ট এবং রোবাস্ট টাইপের। কবি বুঝতে পারলেন যে এই পাইক মাছটাকে বাকি 2টোকেই শিকার করেছে, হান্ট করেছে, যেহেতু পাইক মাছের সে স্বভাবগতই প্রিডেটর এবং ডিস্ট্রাকটিভ, বাকি 2টোকে খেয়ে ফেলেছে। খেয়ে সে নিজেই মোটা হয়েছে, যথেষ্ট শক্তিশালী হয়েছে এবং সে চোখ ধাঁধানো দেখতে লাগছে তাকে। তো এই কবিতা দিয়ে মূলত কবি যেটা তুলে ধরেছেন, পাইক বলতে কিছুই নেই। পাইক মাছকে এলিগরিক্যালি, রূপকভাবে মানুষের স্বভাব হিসেবেই তুলে ধরেছেন। মানে হচ্ছে পাইক মাছের যেই স্বভাবটা এখানে চিত্রিত হয়েছে, এটা মূলত মানুষের স্বভাব। মানুষের জন্মগত, যখন সে জন্মগ্রহণ করে, তার যে ইনেট নেচার, সেটাই হচ্ছে প্রিডেটরি এবং ডিস্ট্রাকটিভ। এই বিষয়টাকে কবি এই কবিতায় চিত্রিত করেছেন। যেমন আমরা দেখতে পাই বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট প্রিডেটর, ডিস্ট্রাকটিভ। আন্তর্জাতিক সফট ল হোক, সেটা সমস্যা নেই, এবং যে ইন্টারন্যাশনাল হিউম্যান ডিক্লারেশন 1948 রয়েছে, যার উপর বেস করে জাতীয় সংঘ তৈরি হয়েছে, সেগুলোকে উপেক্ষা করে, তারপর চক্ষু লজ্জা, ব্যক্তি স্বাধীনতা, স্বাতন্ত্র্যবোধ, একটা দেশে যে সভেরিন পাওয়ার রয়েছে সেগুলোকে উল্লঙ্ঘন করে, ভায়োলেট করে, র্যাভিস্ট করে কীভাবে মাদুরোকে হাত পা বেঁধে আমেরিকায় নিয়ে আসা হয়েছে, সেই বিষয়টিকেই এ ধরনের টেন্ডেন্সি, সেই যে স্বভাব রয়েছে মানুষের, অন্যকে স্বীকার করে যেই একটা পশুত্ব রয়েছে মানুষের ভিতরে, সেটা কবি পাইক কবিতায় তুলে ধরেছেন। আর আমেরিকানদের মধ্যেই এ ধরনের প্রিডেটরি এবং ডিস্ট্রাকটিভ স্বভাবটা বেশি রয়েছে। কারণ হচ্ছে তাদের ওখানে 100 ইয়ার্স সিভিল ওয়ার হয়েছে। তারপরে হচ্ছে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের মধ্যে দীর্ঘ সময় ধরে যুদ্ধ হয়েছে, গোত্রে গোত্রে যুদ্ধ হয়েছে। তারাই কৃষ্ণাঙ্গদের গায়ের চর্বি দিয়ে সাবান বানিয়ে সেটা ব্যবহার করেছেন। একইভাবে ইউরোপিয়ান অঞ্চলে
প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের মধ্যে ধর্মবিবাদে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। তাদের মধ্যে এ ধরনের পিটাটরি স্বভাব রয়েছে। আর কবির চাইল্ডহুডে এই ধরনের একটা ঘটনা ঘটেছে যে এই ধরনের শিকার তিনি দেখেছেন, বা পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, তিনি এ ধরনের শিকারে পরিণত হয়েছেন। তার সেই অনুভূতি থেকে এই কবিতা লিখেছেন, মানুষের স্বভাবকে চিত্রিত করেছেন। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু বৈশ্বিক না, আমরা আঞ্চলিক যেই পরাশক্তি রয়েছে ভারত কীভাবে বাংলাদেশকে শোষণ কিংবা দমন করছে, ধ্বংস করছে, স্যাভেজলি বলতে গেলে ভারত কীভাবে বাংলাদেশকে ধর্ষণ করছে, আমরা সেই বিষয়টাকে আলোচনা করব। সেই বিষয়টা আলোচনা করতে গেলে আমাদেরকে তাত্ত্বিক কিছু বিষয় দেখতে হয়। ইংরেজিতে কয়েকটা শব্দ আছে, যেমন কান্ট্রি, বাস, এরোপ্লেন, এই শব্দগুলোকে ফিমেল হিসেবে ক্যাটাগরাইজড করা হয়। সেই দিক থেকে বাংলাদেশও একটা নারী। বাংলাদেশের যে ল্যান্ড রয়েছে 1,47,570 বর্গ কিলোমিটার, এটাকে আমি একটা নারীর আপার পার্ট তথা মুখচ্ছবি অবয়ব হিসাবে আমি চিত্রিত করলাম। আর নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত লোয়ার পার্ট হিসেবে নির্ধারণ করলাম। এই লোয়ার পার্টটাই ভারত ক্রমান্বয়ে 54 বছরের স্বাধীনতার পর কিভাবে সেটাকে গিলে বসেছে, গিলে পেটের ভিতর নিয়ে নিয়েছে, সোয়ালো করেছে, সেটা আমরা একটু দেখব। তো সেজন্য একটা আমি মেডিকেলের বিষয় নিয়ে কথা বলবো। লোয়ার পার্টের মধ্যে একটা নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে তার গোপনাঙ্গ। আর এই গোপনাঙ্গয় 10 থেকে 15,000 সেন্সেশনাল নার্ভ ফাইবার রয়েছে। বিপরীত পক্ষে একটা পুরুষের প্যানিস গ্ল্যান্ডে 7 থেকে 8,000 সেন্সেশনাল ফাইবার নার্ভ রয়েছে। তো যখন একটা নারী পুরুষের বিয়ে হয়, স্বামী স্ত্রী যখন সঙ্গম করে, সঙ্গমে পুরুষ একটা ইথেরিয়াল ফিলিংস অনুভব করে, চরমানন্দ তথা স্বর্গীয় আনন্দ অনুভব করে। একই রকম বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু, হত্যার মধ্য দিয়ে, ধর্ষণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতার অর্জনের পর বাংলাদেশের নাগরিক তথা সরকার কখনো স্বাধীনতার চরমানন্দ উপভোগ করেননি। সেটা ভারত চুরি করেছেন বাসর রাত থেকেই, বাংলাদেশের বাসর রাত তথা জন্মলগ্ন থেকেই। কিভাবে স্বাধীনতা পরবর্তী ভারত যে সময়ে 8-10 দিনে তাদের সৈন্য প্রত্যাহার করেছে, ওই সময় সোভিয়েত ইউনিয়ন কিংবা বন্ধুরাষ্ট্র যে সকল ভারী অস্ত্র, টাকা পয়সা, অর্থ সম্পদ দিয়েছিল, সৈন্য প্রত্যাহারের সময় ভারত সেগুলো ঘাটতিঘুট্টা বেঁধে চুরি করে নিয়ে গেছে, এমন বর্ণনা পিনাকি ভট্টাচার্যের যে স্বাধীনতা উত্তর বই রয়েছে সেখানে পরিষ্কারভাবে আপনারা পেয়ে যাবেন। তো আমরা দেখব ভারত কিভাবে বাংলাদেশকে শোষণ তথা ধর্ষণ করছে, তার প্রমাণগুলো আমরা ক্রমান্বয়ে দেখে যাব। সর্বপ্রথম যদি আমরা দেখতে যাই, ভারত যেহেতু ভাটির অঞ্চলে, বাংলাদেশ যেহেতু ভাটির অঞ্চলে, ভারত থেকে নিচু অঞ্চলে অবস্থিত, আর বাংলাদেশ ভারতের মধ্যে যে অভিন্ন নদী রয়েছে এগুলোর উৎপত্তিস্থল হচ্ছে হিমালয় পর্বত। আর বাংলাদেশ ভাটির অঞ্চল হওয়ায় হিমালয় থেকে পানি উৎপন্ন হয়ে সরাসরি সেগুলো নিচের দিকে আসতে থাকে, আর বাংলাদেশের নদী নালা, খাল বিলে জমা হয়। তো ভারত যেহেতু উৎপত্তিস্থলে রয়েছে, সেহেতু ভারত কী করে প্রত্যেকটা নদী তথা 54টা নদীর উৎপত্তি মুখে বাদ দিয়ে তারা পানি প্রত্যাহার করে, আর সেইগুলো দিয়ে তারা চাষাবাদ করে, তাদের ডোমেস্টিক প্রোডাকশান হাই লেভেল করে। বিপরীত পক্ষে বাংলাদেশের উত্তরাঞ্চল অনেকটা মরুভূমি হতে বসেছে। নদী তথা নদীর পানি বাংলাদেশের জন্য একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই দেশের জলবায়ু, আবহাওয়ার, ডোমেস্টিক প্রোডাকশান, এইগুলো সেই দেশের নদী তথা মিঠা পানির উপর নির্ভরশীল। কারণ আপনি লোনা পানি, সমুদ্রের পানি দিয়ে কখনো চাষাবাদ, নগর পরিচালনা, শহরের যেই সুয়ারেজ ব্যবস্থা, শহরগুলোতে যে পানি সরবরাহ করা হয়, ঢাকা, চট্টগ্রামে তীব্র পানি সংকট রয়েছে। আর সেটা হয়েছে মনে করেন এই যে 54 নদীতে বাদ দিয়ে যে পানি প্রত্যাহার করা হয়েছে, এবং তার কারণে পর্যাপ্ত নদী নালাতে পানি না থাকার কারণে চাষাবাদে ব্যাঘাত ঘটছে, ডোমেস্টিক প্রোডাকশান লো হচ্ছে, সাথে সাথে নগরগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ করা হচ্ছে না।
সোজা কথা হচ্ছে একটা দেশকে পঙ্গু করে দেওয়ার জন্য বাংলাদেশ যেহেতু কৃষিভিত্তিক দেশ, জাপান কিংবা ইসরায়েলের মতো আইটি বেসড না, সেহেতু আমাদের শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠবে কৃষিভিত্তিক করে তথা নদী এবং মিঠা পানির উপর ভিত্তি করে। আর সেইখানেই বাংলাদেশকে ভারত ৫৪ নদীমুখে পানির উৎপত্তিস্থলে বাদ দিয়ে প্রথমত আপনার হাঁটু পায়ের আপনার পা পর্যন্ত ভারত এখানে পঙ্গু করে দিয়েছে। পাকে আপনি উঠে দাঁড়াতে পারবেন না এমন একটা পরিবেশ তৈরি করেছে ৫৪ নদীতে বাদ দিয়ে। তো গত ২৯/১/২৬-এ প্রথম আলোর একটা রিপোর্ট ছিল, সেইখানে নরওয়ে মেট্রোলজিক্যাল এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর একটা রিপোর্ট প্রকাশ করে যে ২১০০ সালের মধ্যে শীতের যে ব্যাপ্তিকাল, শীত ধরুন ৩ মাস কিংবা ২ মাস পড়বে, ২১০০ সালে এসে এই শীতের ব্যাপ্তিটা খুবই কমে যাবে। হতে পারে সেটা ১৫ দিন। কারণ হচ্ছে বাংলাদেশের নদী-নালা, খাল-বিল এগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি নেই। আর যেই অঞ্চলে পানি নেই সেই অঞ্চলে গাছপালা সংকট রয়েছে, পর্যাপ্ত অক্সিজেন তৈরি হয় না এবং পর্যাপ্ত অক্সিজেন নির্গত করতে পারে না, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে পারে না। ফলশ্রুতিতে জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইডের সংকটে মেঘমালা তৈরি হয় না এবং পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হলে সেই অঞ্চল অতি শীঘ্রই মরুভূমিতে পরিণত হবে এবং সেইখানে কখনো পার্মানেন্টলি কৃষি বেসড শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠবে না। তো ভারত প্রথমেই আপনাকে এ জায়গায় পঙ্গু করে দিয়েছে এবং আপনার পায়ের হাঁটু পর্যন্ত এখানেই গিলে ফেলেছে। তো দ্বিতীয়ত আসেন, যেটা ভারত করে, এই বাংলাদেশে প্রোডাক্ট ডাম্পিং করে। ডাম্পিং প্রোডাক্ট বলতে যখন বাংলাদেশের কোনো একটা মৌসুমে বা কোনো একটা ফ্যাক্টরি অনেক বেশি বাম্পার ফলন বা বেশি প্রোডাকশান করেছে, সেই সময় ভারত কী করবে, নিম্নমানের প্রোডাক্ট কিংবা মান ঠিক রাখলেও তারা ড্যামারেজ দিয়ে ভর্তুকি দিয়ে সেগুলো বাংলাদেশে এক্সপোর্ট করবে, যাতে করে স্থানীয় প্রোডাক্টটা কম দামে বিক্রি করতে হয় কিংবা বিক্রি করা যায় না, কিংবা যে প্রডিউসার আছে, যে উৎপাদনকারী রয়েছে, তারা লস খায়। তো এভাবেই ভারত ডাম্পিং করবে, কারণ একবার লসে ফেলে দিলে পুনরায় লোন নিয়ে ব্যবসা শুরু করে ঘুরে দাঁড়ানোটা খুবই বাংলাদেশের মতো গরিব দেশের জন্য খুবই কঠিন হবে। যদি সেটা ভারত করে সুচারু রূপে করতে পারে এবং করে আসছে ৫৪ বছর ধরে, পরবর্তীতে সেই উৎপাদনকারী প্রোডাকশান মিলটা ধ্বংস হয়ে যাবে এবং পার্মানেন্টলি আমরা ভারত নির্ভর হব। ভারত এই ডাম্পিংটা করে আসছে, ভারত এভাবেই পঙ্গু করে আসছে বাংলাদেশকে। দ্বিতীয়ত আসেন বাণিজ্য ঘাটতি। ২০২৩-২৪-এ ভারতের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে $৯০০ বিলিয়ন। বিপরীত পক্ষে আমরা ভারতে $১৫৭ কোটি পণ্য রপ্তানি করি। বিশাল একটা বাণিজ্য ঘাটতি রয়েছে। বাণিজ্য ঘাটতি একটা দেশের জন্য মারাত্মক ইনফ্লেশনের কারণ। ইনফ্লেশন হলেই একটা দেশ ধ্বংসের জন্য যথেষ্ট। যেমনটা ইরানের ইনফ্লেশনের রেট সম্ভবত ৫০০ পর্যন্ত ছাড়িয়ে গেছে বা ২০০-৩০০ এরকম হতে পারে, পরিসংখ্যানটা আমার সঠিক জানা নেই। তো এই ধরনের হাই ইনফ্লেশন হয়, বাণিজ্য ঘাটতি। কিন্তু আমাদের যে রপ্তানি করার মতো ভারতে বাংলাদেশের প্রোডাক্ট উৎপন্ন হয় না বিষয় সেটা নয়। আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ভারতে রপ্তানি করার মতো প্রোডাক্ট রয়েছে। সেভেন সিস্টার্সে আমরা ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং কৃষি ইনস্ট্রুমেন্টস ব্যাপকভাবে রপ্তানি করার সুযোগ রয়েছে, কিন্তু ভারত সেখানে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, বিভিন্ন শুল্ক বসিয়েছে। স্থলবন্দর দিয়ে রপ্তানি করা যাবে না, কলকাতা বিভিন্ন নদীবন্দর দিয়ে রপ্তানি করতে হবে। এইসব কারণেই আমরা সেখানে পর্যাপ্ত পরিমাণ এক্সপোর্ট করতে পারছি না কিংবা ভারতের মেইনল্যান্ডে। চতুর্থত আসেন সীমান্ত হত্যা। যদিও আমাদের সাথে ভারতের চুক্তি রয়েছে, সীমান্ত হত্যা শূন্যতে নিয়ে আসবে ভারত। এরপরও ২০০১ থেকে ২০১০ পর্যন্ত ১,০০০ নিরীহ বাংলাদেশিকে গুলি করে কিংবা নির্যাতন করে হত্যা করে। ১২ থেকে ১৬-তে ১৪৬ জনকে আর ২৫ সালে ৩৪ জনকে ভারত গুলি করে কিংবা নির্যাতন করে হত্যা করে। একইভাবে ভারতের যেই বাংলাদেশের সাথে বিশাল সীমান্ত রয়েছে, এই বিশাল সীমান্তে
কাঁটাতার দিয়ে ভেড়া তৈরি করেছেন, আর এই ভেড়াতেই বিদ্যুতায়িত করেছেন, যাতে কেউ গেলে বা কোনো প্রাণী গেলে সেটা বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে, যেটা পৃথিবীর কোথাও নেই। আমেরিকা মেক্সিকোর যে সীমান্ত রয়েছে, সেইখানে মেক্সিকান গরিব মানুষজন আমেরিকাতে সকালে পায়ে হেঁটে চলে যায়, বিকেলে কাজ করে টাকা পয়সা নিয়ে বাড়িতে চলে আসে, অথচ সেইখানে একজনকেও গুলি করে হত্যা করা হয় না। আর আমেরিকা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড, মেক্সিকো যদিও সেকেন্ড ওয়ার্ল্ড কিংবা থার্ড ওয়ার্ল্ডের কাছাকাছি। তো ভারত সেইখানে নিরীহ বাংলাদেশিকে হত্যা করে, যেটা একটা জঘন্য অন্যায়। এরপরে আসেন যে ট্রানজিট ব্যবস্থা, ভারত বাংলাদেশ থেকে পুরোপুরি ট্রানজিট তথা ডিরেক্ট মাল নিয়ে তাদের দেশ থেকে বাংলাদেশের ভেতর দিয়ে তাদের গাড়ি নিয়ে সরাসরি সেভেন সিস্টার্স কিংবা তাদের যেই জায়গায় প্রয়োজন সেইখানে যেতে পারবে। বিপরীত পক্ষে বাংলাদেশ পণ্য নিয়ে নেপাল, ভুটান, মালদ্বীপ ওই সকল দেশে এক্সপোর্ট করার জন্য ভারতের মেইনল্যান্ড ব্যবহারের সুযোগ পায়নি। অবশ্যই এই চুক্তি ইন্টারিম গভর্নমেন্ট 25 সালে এসে বাতিল করেছেন। আওয়ামী লীগ সরকার থাকলে সেটা বিনা শুল্কেই চলমান থাকতো। ভারত এইভাবে বাংলাদেশকে শোষণ করে আসছে। তারপরে যেটা দেখবেন, যখন পানির প্রয়োজন নেই, বাংলাদেশে চাষাবাদ হচ্ছে, কৃষি হচ্ছে, তখন ভারত কী করবে, বাংলাদেশের চাষাবাদকে, কৃষকদেরকে, ডোমেস্টিক প্রোডাকশানকে ধ্বংস করার জন্য পানি ছেড়ে দিবে, সব ফসল ধ্বংস করে দিবে, কিছু করার নেই, বাঁধ কেটে দিবে। যেমনটা হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের ফেনীতে বাঁধ কেটে দিয়ে ব্যাপক বন্যার সৃষ্টি করেছেন, যদিও আমরা সেটা এরই মধ্যে কেটে উঠেছি। তারপরে আসেন দেখেন, কিছুদিন আগে মোদী সরকার ভারতে একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছেন, যার মাধ্যমে ভারতের যে অচল মানুষ আছে সেগুলোকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে। অথচ জীবনমান পার ক্যাপিটা অনুসারে ভারতের জনগণ আমাদের চেয়ে খুব বেশি ভালো অবস্থান নেই, কিন্তু সামষ্টিকভাবে তাদের যে বৃহৎ অর্থনীতি সেটা ঠিক আছে। তো এরপরে আসেন, বাংলাদেশে যে ভারত বিদ্যুৎ রপ্তানি করে, আমাদের যে বিদ্যুৎ সংকট রয়েছে সেটা মেটানোর জন্য আমরা পার্মানেন্ট সলিউশনের দিকে না যেয়ে আজীবন কী করছি, কুইক রেন্টাল ইলেকট্রিসিটি প্রোডাকশানের চেষ্টা করছি, যার মাধ্যমে সরকারের যে কর্তা ব্যক্তি আছে, আমলা আছে, তারা লাভবান হয়ে থাকেন, সেজন্য ডিজেল চালিত এই ব্যবস্থা জারি রেখেছেন। তো কিছুদিন আগে ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য আদানি গ্রুপের সাথে চুক্তি হয়। সেই চুক্তিতে ভারত থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনে প্রায় 55-80% বা 80 গুণ বেশি দাম দিয়ে আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ কিনে। ভারতে যেই দামে বিদ্যুৎ সাপ্লাই দেয় আদানি গ্রুপ, বাংলাদেশে সেটা 55-80 গুণ বেশি দামে কিনে বাংলাদেশ সরকার। তো কিনা বলতে এইখানে বাংলাদেশ সরকার ভিন্ন ব্যবস্থাও নিতে পারত, কিন্তু আদানি গ্রুপ তথা ভারতের সাথে ভালো সুবিধা রাখার জন্য 80 গুণ বেশি দাম দিয়ে আদানি গ্রুপ থেকে ইলেকট্রিসিটি নিয়েছেন সরকার। তো এমনভাবেই ভারত বাংলাদেশকে শোষণ করে আসছে। তো এরপরে দেখেন, বাংলাদেশের যে সকল সেক্টর রয়েছে, যেমন বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেল, চিনিকল, তারপরে হচ্ছে চাল উৎপাদন, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোতে ভারত তথা রয়ের এজেন্ট দিয়ে বাংলাদেশ সরকারকে কৃত্রিমভাবে লস দেখাবে। মানে হচ্ছে বাংলাদেশ বিমানে প্রতি বছর এত হাজার কোটি টাকা লস, রেলওয়ে লস। তো আপনারা যেই সেক্টরে লস দেখবেন সেখানে বুঝতে পারবেন যে রয়ের এজেন্ট ঢুকে সেইখানে বাংলাদেশ সরকারকে লস প্রজেক্ট দেখাচ্ছে, যেন ভারত সেইখানে প্রভাব বিস্তার করতে পারে, সেগুলো যেন উঠে না দাঁড়াতে পারে। ভারত নির্ভরশীলতা টোটালি হওয়ার জন্য এই কাজগুলো করে। তো এরপরে আসেন, ভারত যেগুলো আমাদের এখানে সাপ্লাই দেয়, সকল প্রকার প্রসাধনী, রং, কোমল পানীয়, এগুলো সাপ্লাই দিয়ে থাকে, যেগুলো না হলেও তেমন কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সবগুলো যে ইম্পোর্টার আছে, ইম্পোর্টার বলতে সাধারণত সরকারের মন্ত্রীরাই অধিকাংশ বাণিজ্য করে থাকেন, সরকারের আশপাশের লোকেরাই বাণিজ্য পরিচালনা করে থাকেন, তারা ব্যক্তিগত লাভের জন্যই এই যে প্রতিষ্ঠান রয়েছে যেগুলো লস খায়,
এই প্রতিষ্ঠানগুলোতে ইচ্ছে করে ওই সকল মন্ত্রীরা সরকারকে লস দেখান যেন সেগুলো আমদানি করতে গিয়ে ব্যাপক আকারে লাভবান হতে পারেন ভারত থেকে। তো সবচেয়ে সুখের বিষয় হচ্ছে 2014 সালে ভারত বাংলাদেশে এই বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে কাঁচা যে মাল রয়েছে পেঁয়াজ, চাল, ডিম, ফল, চিনি যেগুলো বাংলাদেশে রপ্তানি করে ভোগ্যপণ্য, এগুলোর মধ্যে গরু তথা গরুর মাংস রপ্তানি বন্ধ করেছে বাংলাদেশে 2014 সালে। তো 2014 সালে যখন বন্ধ করে বাংলাদেশ 25 সালে এসে গরুর মাংসে কিংবা গরুতে এত বেশি সমৃদ্ধ হয়েছে, 25 সালে কোরবানির চাহিদা মিটিয়ে আরও 20,68,000 গরু অতিরিক্ত থাকার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে। তো আমি চাই ভারত ক্রমান্বয়ে বাংলাদেশের সব পণ্যই রপ্তানি বন্ধের উপর নিষেধাজ্ঞা দেউক আর বাংলাদেশের নিজস্ব শিল্প গড়ে উঠুক। সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণকে অনেকটা সহিষ্ণু হতে হবে। ইরানি জনগণ 200-250% পর্যন্ত ইনফ্লেশন নিয়ে বেঁচে আছে আমেরিকান ছাপে। তো এইখানে যদি কখনো দাম বেড়ে যায় কিংবা কোনো পণ্যের সংকট দেখা দেয়, আমরা যেন সরকারকে অতিরিক্ত চাপ দিয়ে ভারত থেকে আমদানির জন্য যেন বাধ্য না করি। আমাদেরকেই ভালো মন্দ মিলিয়ে দেশ পরিচালনার জন্য সুযোগ করে দিতে হবে। এরপরে হচ্ছে পেঁয়াজ একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, সেটাও ভারত কমিয়েছে। আমাদের এখানে যে পেঁয়াজ উৎপন্ন হয় নতুন পেঁয়াজ আর পুরাতন পেঁয়াজের যে মাঝখানে গ্যাপ, সেই গ্যাপের মধ্যে আমাদের 600 মেট্রিক টনের মতো পেঁয়াজের প্রয়োজন হয়। আমরা যদি যথেষ্ট পরিমাণ সংরক্ষণাগার হিমাগার তৈরি করি কিংবা একটু সচেতনভাবে চলাফেরা করি ব্যবহার করি, তাহলে আমাদের আর পেঁয়াজ আমদানি করতে হয় না। এরপরে আসেন, এটা হচ্ছে সরাসরি ধর্ষণ, হস্তক্ষেপ। তারপরে হচ্ছে কৌশল দিয়ে কিভাবে একটা দেশকে পঙ্গু করে কলোনাইজড কিংবা শোষণ করা যায় কিংবা বৃহৎ শক্তির উপর পার্মানেন্টলি নির্ভরশীল করা যায়, তার কিছু মেকানিজম বাংলাদেশে প্রতিষ্ঠিত রয়েছে। সেইগুলো আমরা একটু দেখি। ধরুন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে, বাংলাদেশ ব্যাংকের লকার, ইলেকট্রিক লকার কিংবা ডিজিটাল লকার, সেই লকার কিংবা বাংলাদেশ ব্যাংকের যে সফটওয়্যার রয়েছে সেটা আমরা বিগত সরকার সেটা ভারতীয় সফটওয়্যার ব্যবহার করতেন। আর সেইটাকেই কোড ভেঙে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভস চুরি হয়। সেই ক্ষেত্রে বুয়েটকে যদি এই দায়িত্ব দেওয়া হতো কিংবা অন্য কোনো উন্নত দেশ তথা জাপান কিংবা আমেরিকার সহযোগিতায় যদি সেই সফটওয়্যারগুলো বাংলাদেশের সাথে যৌথভাবে করা হতো, আমাদের রিজার্ভ চুরি হতো না। এ হচ্ছে একটা বিষয়। তো এভাবেই বাংলাদেশকে শোষণ করছেন। দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশে ভারতের কোনো প্রতিবেদনে 5 লক্ষ ভারতীয়, কোনো প্রতিবেদনে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করছেন। অথচ এই জনসংখ্যার মাত্র 10% সরকারিভাবে বা বৈধভাবে বাংলাদেশে চাকরি করছেন। তারাই হয়তো ইনকাম ট্যাক্স দিচ্ছেন, বাকিরা ট্যাক্স ইভেড করে ভারতে সব টাকা পাচার করছেন। সেইখানে বাংলাদেশ সরকার বড় ধরনের একটা লোকসানের সম্মুখীন হচ্ছেন। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিকিৎসা খাত। বাংলাদেশের চিকিৎসা খাতকে বেহাল দশা করে রেখেছেন সরকার, বেহাল দশা করে রেখেছেন গত 17 বছর। যেমনটা ধরেন, একজন শিক্ষামন্ত্রী কিংবা শিক্ষা সংক্রান্ত যে অ্যাডভাইজার, তিনি অবশ্যই প্রখ্যাত চিকিৎসক কিংবা চিকিৎসা বিজ্ঞানী হবেন। সেইখানে একজন লিটারেচারের ব্যক্তি দিয়ে পরিচালনা করছেন, মানে একটা হিজিমনি তৈরি করেছেন যেন চিকিৎসা ব্যবস্থা আজীবন ধ্বংস হয়ে থাকে। বাংলাদেশ থেকে প্রতি বছর পরিসংখ্যান অনুযায়ী ন্যূনতম 25 লক্ষ করে মানুষ যায় চিকিৎসার জন্য ভারতে। আর ভারতে যে বহির্বিশ্ব থেকে চিকিৎসার জন্য আসে তার 70% বাংলাদেশি। তো এই সকল বিষয়গুলো চলমান রাখার জন্য এইখানে কখনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা ব্যবস্থা কোনো কিছুই সঠিকভাবে
চলতে দিবে না। এটা হচ্ছে একটা ভারতীয় হিজিমনি কিংবা ইম্পেরিয়ালিজমের বহিঃপ্রকাশ। আর এগুলো করছেন কৌশলগতভাবে। একইভাবে বাংলাদেশের সামরিক খাতকে পঙ্গু করে দেওয়ার জন্য ভারত বিভিন্নভাবে চেষ্টা করছে। তেমনটা হচ্ছে বিডিআর বিদ্রোহ নামে ৫৭ জন মেধাবী অফিসারকে হত্যা করা। একই সাথে বাংলাদেশে যে বাহিনীগুলো আছে তারা যেন বিভিন্ন আবিষ্কার, যেমনটা ধরুন এই যে আমরা নেট ব্যবহার করছি, নেটে কথা বলছি, ইন্টারনেটে পুরো পৃথিবী চলছে, এই ইন্টারনেটটা আবিষ্কার করেছিল আমেরিকান সেনাবাহিনী। পেন্টাগনের 2টো রুমের মধ্যে 2টো কম্পিউটারের মধ্যে কিভাবে সংযোগ স্থাপন করে এক রুম থেকে অন্য রুমে ডাটা ট্রান্সফার করা যায়, ফাইল ট্রান্সফার না করে সরাসরি কথা না বলে, এই প্রচেষ্টা থেকে এই পেন্টাগনের সামরিক বিজ্ঞানীরাই নেট আবিষ্কার করেছেন 1961 সনে। তো একই রকমভাবে সেনাবাহিনী আবিষ্কার করে থাকেন ড্রোন, মিসাইল, হাইড্রোজেন বোমা কিংবা পারমাণবিক বোমা। এগুলো সেনাবাহিনী কিংবা বিমান বাহিনী, নৌবাহিনীর সংমিশ্রণে হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের সেনাবাহিনীকে রাস্তা নির্মাণ, ফার্নিচার নির্মাণ, এইসব বিষয়ে ব্যস্ত রাখা হয়েছে। তাদেরকে উচ্চতর প্রশিক্ষণ কিংবা কোনো বৈজ্ঞানিক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত করা হয়নি। এটা একটা ভারতীয় হিজিমনি। তো এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা দেশকে মেরুদণ্ডহীন এবং পুরোপুরি পঙ্গু করে দেওয়ার মতো যে ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। গত 17 বছরে আপনারা দেখেছেন একবার সৃজনশীল, একবার তাত্ত্বীয়, বিভিন্ন রকম ব্যবস্থা আনা হয়েছে। তো সঠিক কোনো শিক্ষানীতি ছিল না। তো এইখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করে রাখা হয়েছে, ক্যাডার ব্যবস্থাকে সবচেয়ে লাইটে নিয়ে আসা হয়েছে। অন্য কিছু ওরকমভাবে গড়ে ওঠে নাই। ধরুন একজন ক্যাডার, সে বেসিক পেল, অ্যাডমিন ক্যাডার 40,000, সাকুল্যে 50,000 পেল। যদি দুর্নীতি না থাকে, পরবর্তীতে সে যদি আমলা না হয়ে কোটি কোটি টাকা বানাইতে না পারে, তাহলে সে আর অ্যাডমিন ক্যাডার, ফরেন ক্যাডার এগুলোতে যোগ দিবে না। সে কী করবে? উদ্যোক্তা হবে। আর যদি সে ভালো স্টুডেন্ট হয়, সে সায়েন্টিস্ট হবে, স্পেশালিস্ট হবে। যেমনটা ধরুন ইসরায়েল তার মেডিকেল ইকুইপমেন্ট বিক্রি করেই কোটি কোটি ট্রিলিয়ন ডলার আয় করেন, বিভিন্ন ওষুধ, সার্জিক্যাল মেটেরিয়ালস। একইভাবে আমাদের এখানে যে সেরা ডাক্তারগণ আছেন ডিএমসির, ওনারা কিন্তু বিসিএসএ অ্যাডমিনে টপার হয়ে বিসিএসএ জয়েন করেন, যেটা হয়তো ডিগ্রির স্টুডেন্ট কিংবা জেলা পর্যায়ের অখ্যাত কোনো কলেজের স্টুডেন্টরাও অ্যাডমিন চালাইতে পারবে। সেইখানে এসে তারা জায়গা নিচ্ছেন। তাদের হওয়ার কথা ছিল বিজ্ঞানী, তাদের কথা হওয়া ছিল অ্যাস্ট্রোনটস, তাদের হওয়ার কথা ছিল রকেট সায়েন্টিস্ট। তারা হচ্ছেন অ্যাডমিন। কারণ হচ্ছে একজন ভালো সায়েন্টিস্ট, বিজ্ঞানী কিংবা প্রমিনেন্ট ডাক্তার হলে তার কোনো সমাজে প্রভাব থাকে না। এখানে যেহেতু দুর্নীতির সব ছেয়ে গেছে, প্রভাব বিস্তার করতে পারে না, সেহেতু ওনারা সম্মানের কথা চিন্তা করেই প্রশাসনে কিংবা ক্যাডারে জয়েন করেন। তো এগুলো সবগুলো হচ্ছে ভারতীয় হিজিমনি। একইভাবে ধরেন এই মিডিয়াও এই বিষয়গুলো, যেমন শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নতি করা যায় কিংবা জাপানি সিলেবাস কিভাবে এখানে ইনসার্ট করা যায়, এই বিষয়গুলো কখনো মিডিয়া আনবে না। মিডিয়া সবসময় হাইলাইটস করবে ক্যাডার্সদেরকে, তাদের সম্মান বাড়াবে, কিভাবে তারা সমাজে প্রভাব বিস্তার করবেন, এই সকল নিয়ে বিশদ আলোচনা করবেন। কিভাবে বিজ্ঞানী তৈরি হবে, কিভাবে সফটওয়্যার তৈরির বিজ্ঞানী তৈরি হবে, বুয়েট কিভাবে এগিয়ে যাবে, এই বিষয়গুলো কখনো ওনারা আলোচনা করেন না। গত 29শে জানুয়ারি 2026 ব্র্যাক ইউনিভার্সিটির যে সৌমিত্র জয়দীপ, তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছেন। সেইখানে তিনি বলেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে 2টো ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে গণমুখী আর একটা হচ্ছে গবেষণামুখী। তো গণমুখী বলতে সেটা ও যে সার্ভিসের কথা বলা হয়েছেন, সার্ভিসের কথা বলছেন, যে বিভিন্ন সেবা সেক্টর আছে সেগুলোর কথা বলেছেন। আর গবেষণামুখী বলতে আমি যেটা বলে এসেছিলাম যে বিজ্ঞানী তৈরি করার পথ।
আপনি ইসরায়েলে দেখবেন প্রতি 10 জনে 3 জন বিজ্ঞানী রয়েছেন। আমাদের এখানে খুঁজেও পাওয়া যাবে না। তো একইভাবে আমরা দেখব যে ভারত কিভাবে আমাদেরকে ভবিষ্যতে শোষণ করতে পারবে না। তো ভবিষ্যতে শোষণ করতে পারবে না সেটা হচ্ছে আমরা প্রথমে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে ভারত বৃহৎ রাষ্ট্র, তাদের 12 লাখ 15 লাখ সৈনিক রয়েছে, পারমাণবিক বোমা রয়েছে, আমাদেরকে উড়িয়ে দিবে। আমাদের যে সার্ভিলিটি, দাসসুলভ আচরণ, এর থেকে বের হওয়া হচ্ছে প্রথম উপায়। এর থেকে বের হলেই আমরা ভারতকে পরাজিত করতে পারবো, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারবো। বর্তমানে যেই রাষ্ট্রের ধারণা, এই রাষ্ট্রের ধারণায় যে একটা নতুন বিষয় যুক্ত হয়েছে। আগে রাষ্ট্রের উপাদান ছিল নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সরকার, সার্বভৌমত্ব। এই বিষয়গুলো 4টা বিষয় ছিল, 4টা উপাদান ছিল। তবে আমি মনে করি বর্তমানে যে নির্দিষ্ট ভূখণ্ড, এটার প্রয়োজন নেই। জনসংখ্যা ও বিশালতার প্রয়োজন নেই। একটা রুমে বসে 12 ফিটের একটা রুমে বসে কিংবা 8-10 হাজার মানুষ দিয়েও আপনি ভারতকে পরাজিত করতে পারবেন। কারণ হচ্ছে এখন যুদ্ধ আগের মতো হয় না, শক্তি আগের মতো পেশি শক্তিকে তুলনা করা হয় না। এখন প্রযুক্তি তথা অনির্দিষ্ট ভূখণ্ড দিয়েও আপনি ভারতকে পরাজিত করতে পারবেন, কিংবা ভারত থেকে নিজের রাষ্ট্র বড়, এ কথা চিন্তা করার সময় এসে গেছে। যেই আপনার রাষ্ট্রের উপাদান, পূর্বে যে রাষ্ট্রবিজ্ঞানীরা যেগুলো ফিক্সড করেছেন সেগুলো পরিবর্তন, নতুন সাহিত্য যুক্ত করার সময় এসে গেছে। ধরুন আমেরিকা বাংলাদেশ থেকে প্রায় অনেক দূরে, আটলান্টিকের ওপারে। তো ওইখান থেকে তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার, সেটা বাংলাদেশের পেছনে তথা যেই এক্সক্লুসিভ ইকোনমিক জোন রয়েছে 200 নটিক্যাল মাইল তথা 370 বা 370.40 কিলোমিটার, এই দূরত্বে আমেরিকা তার একটা এয়ারক্রাফট এনে, যেটা আব্রাহাম লিঙ্কন এনে রেখে ওখান থেকেই মনে করেন বাংলাদেশে হামলা করলো। তার মানে হচ্ছে আন্তর্জাতিক জলসীমা যেখানে আমেরিকা তার এয়ারক্রাফট রাখতে পেরেছে, ওখানেই আমেরিকার ভূখণ্ডকে, আমেরিকার সীমান্তকে টেনে নিয়ে এসেছে। একই রকম আপনি যদি প্রযুক্তি তথা বিজ্ঞানে এগিয়ে যান, আপনার রাষ্ট্রের ভূখণ্ড কিন্তু আপনি টেনে আমেরিকার বাড়ির কাছে নিয়ে যেতে পারবেন। সুতরাং দেশের ভূখণ্ড কতটুকু, জনসংখ্যা কতটুকু, ইকোনমিক কত বড়, সেটা নির্ভর করবে আর আপনি ইন্টেলেকচুয়ালি কতটুকু রিচ। আর ইন্টেলেকচুয়ালি রিচড হতে হলে আপনার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। তো এই যাবৎকালে বাংলাদেশের স্বাধীনতা উত্তর একজন লোকই ছিলেন যে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পেরেছিলেন। সে হচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি 1957 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে পূর্ব পাকিস্তানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জয়েন করেন। এরপরে 1965 সালে খেমকারণ, বিষয়টা বাদ দিই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারপর 1969 সালে মেজর পদে পদোন্নতি পেয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি সেকেন্ড ইন কমান্ড হন এবং সাথে সাথেই তিনি যে সেনাবাহিনীর প্রশিক্ষক, ইন্সট্রাক্টর হিসেবে নিয়োগ পান। তারপর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশে পরবর্তীতে প্রেসিডেন্ট হন। তো তিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন, কারণ তার কিছু পলিসি ছিল। তার পলিসির কারণেই ভারত বাংলাদেশ স্বপায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং ভারত থেকে ভারত যে লোয়ার পার্ট গিলে বসেছে তার কিছু অংশ তিনি বের করে এনেছেন, বাংলাদেশে পা গজিয়েছেন। আর সেই বাংলাদেশে পা গজাতে গিয়ে তিনি অনেকগুলো পলিসি নিয়েছেন। তার মধ্যে প্রথম দিকে দেখব, তিনি যেহেতু 1969 সালে
মেজর পদে পদোন্নতি পেয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হন। এই কমান্ডের মধ্য দিয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ফাউন্ডিং ফাদার হিসেবে দাঁড়ান। বাংলাদেশ সেনাবাহিনী যে সুশৃঙ্খল শক্তিশালী একটা বাহিনী রূপে বর্তমানে আছে কিংবা ছিল, সেটা সেই ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান ছিল অবিস্মরণীয়। যেমনটা আমরা বড়াইবাড়িতে দেখি ৮-১০ জন বিডিআর সৈন্য কীভাবে ৪০০ ভারতীয় সৈনিককে মেরে বস্তা করে ফেলেছিল, ওরকম শক্তিশালী সৈনিক তৈরিতে জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। যেমনটা জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার আগে বাংলাদেশের সৈনিকদেরকে প্রশিক্ষণের জন্য সর্বোচ্চ ভারত পর্যন্ত পাঠানো হতো, কিংবা সোভিয়েত ইউনিয়ন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তীতে বাংলাদেশি সৈনিকদেরকে আমেরিকায় প্রশিক্ষণের ব্যবস্থা করেন। আমেরিকান যে সিলেবাস আছে সেগুলোর অ্যামালগেমেশন করেন, এর মধ্য দিয়ে শক্তিশালী সেনাবাহিনী তৈরি হয়। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা দেশের অখণ্ডতা বজায় রাখা। পাকিস্তান সৃষ্টির পর যদি জিজ্ঞেস করা হয় তোমাদের সবচেয়ে বড় পরাজয় কোনটা, তারা নিশ্চয়ই বলবে ৭১ সালে বাংলাদেশের বিভক্তি, বাংলাদেশ নতুন করে জন্ম লাভ করা। আমাদের পার্বত্য অঞ্চলও একইভাবে ভারতের সহযোগিতায় একটা নতুন দেশ হওয়ার যে চক্রান্ত ছিল, জিয়াউর রহমান সেইখানে বাঙালিদেরকে বসতি স্থাপনের মাধ্যমে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি করেন, যার কারণে বাংলাদেশের দ্বিখণ্ডিত হয়নি এবং সেইখানে বিভিন্ন সেনা ক্যাম্পে রয়েছে, আর উগ্রবাদীরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারেনি। এই হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দ্বিতীয় অবদান। এরপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি কীভাবে দাঁড় করাবেন, এ ব্যাপারেও তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। বাংলাদেশের যেই ৬৮,০০০ গ্রাম রয়েছে, প্রত্যেকটা গ্রামকে তিনি এক একটা দেশের মতো অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার জন্য প্রকল্প গ্রহণ করেছেন। এক একটা গ্রামেই থাকবে এক একটা পাওয়ার স্টেশন, এক একটা হসপিটাল, স্কুল, কলেজ, এভাবে ডিসেন্ট্রালাইজড করার জন্য অর্থনৈতিকভাবে, এবং ওই গ্রামে খামার, কৃষি, খাদ্য উৎপাদন দ্বিগুণ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন। সেই দিক থেকেই তিনি খাল কাটার কর্মসূচি নিয়েছেন। ৯০০ মাইলের মতো তিনি খাল খনন করেন, আর যেগুলোর মধ্য দিয়ে পানি সরবরাহের মাধ্যমে যে শুষ্ক মৌসুম, তার মিঠা পানি সরবরাহের মাধ্যমে তিনি অ্যারিগেশনের ব্যবস্থা করে তাৎক্ষণিক ১-২ বছরের মধ্যে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেই দুর্ভিক্ষ উত্তর মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। এটা ছিল তার তৃতীয় কিংবা চতুর্থ অবদান। তো এরপরে যেটা দেখবেন, বিদেশে শ্রমিক প্রেরণ। মধ্যপ্রাচ্যে যে আজকে আমাদের পরিবার, আপনার পরিবারের বিভিন্ন ভাই কিংবা মানুষজন রয়েছেন, সেই কর্মসংস্থানের ব্যবস্থা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যে কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে। একই রকমভাবে তিনি বাংলাদেশে যে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়, হত্যা উত্তর যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, পরবর্তীতে তিনি একটা গেজেট প্রকাশ করেন। গেজেটের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং তার মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পায়। তো সর্বশেষ যেটা বলবো, জিয়াউর রহমান ওই সময়ে কৌশলে পবিত্র কোরআন শরীফকে পার্লামেন্টে নিয়ে যান, কিংবা কোরআন দ্বারা দেশ শাসিত হবে কিংবা আংশিক শাসিত হবে সেই ব্যবস্থা করেন, যার কারণে দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষ জিয়াউর রহমানকে পছন্দ করতেন। সেটা হচ্ছে রাষ্ট্রের সকল কাজের ভিত্তি হবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। যেহেতু তখন বামপন্থী আর ভারতের বেশ প্রভাব ছিল, সরাসরি কোরআনকে সেইখানে ইনসার্ট করার সুযোগ ছিল না, তবে কৌশলে তিনি সেই কাজটা করেছেন। এই কথার মাধ্যমেই এজন্য দেশের মানুষ জিয়াউর রহমানকে খুবই পছন্দ করেন। তো এরপরে ১৯৭০ সনে জিয়াউর রহমান যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত থেকে যে বাংলাদেশ একটা স্বতন্ত্র রাষ্ট্র,
এটা সর্বপ্রথম জিয়াউর রহমানই বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন। এর আগে বাংলাদেশ তথা ভারত যে আলাদা, তার কোনো মানে সীমা বা তার কোনো লাইন অফ কন্ট্রোল ছিল না। তো জিয়াউর রহমান 1970 সনে বাংলাদেশি জাতীয়তাবাদ নামে একটা ডক্ট্রিনের প্রবর্তন করেন তথা ন্যাশনালিস্ট। এই ডক্ট্রিনটা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশকে ভারত থেকে আলাদা করেন। আর এই যে ন্যাশনালিস্ট কিংবা বাংলাদেশি জাতীয়তাবাদ, এই দর্শনের মূল বিষয় হচ্ছে বাংলাদেশের যে অখণ্ডতা, সার্বভৌমত্ব, ধর্ম বর্ণ সম্মিলিত সবার পরিচয়ের ভিত্তিতে যে রাজনৈতিক মতবাদ, সেটাই হচ্ছে ন্যাশনালিজম তথা ন্যাশনালিস্ট। আর ন্যাশনালিস্টরাই হবে কট্টরপন্থী দেশপ্রেমিক। এই দর্শনের উপরে বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত। তো এজন্যই দেশের জনগণ আপামর একদম কৃষক লেভে যান, অশিক্ষিত মানুষজনের কাছে যান, দেখবেন যে তারা বিএনপিকে পছন্দ করছে। আর যারা স্বার্থান্বেষী ব্যবসায়ী ধনী হওয়ার ধান্দা চিন্তা করছে, তারা অধিকাংশ দেখবেন অন্য সকল দল করছে। তো জিয়াউর রহমান ভারতে যে পেট থেকে বাংলাদেশকে বের করার যে প্রকল্প নিয়েছেন, তার মাঝপথে তিনি মৃত্যুবরণ করেছেন, হয়তো পরিপূর্ণভাবে শেষ করতে পারেননি। তো জিয়াউর রহমানের সেই আদর্শে আজকে যে বিএনপি রয়েছে, সেই বিএনপিকে তার যে প্রকল্পগুলো, আদর্শগুলো, এগুলোকে প্রসার করে আরও 100 বছর রাজনীতি করার মতো উপাদান রয়েছে। এইখানে নতুন করে কোনো কিছু ইনসার্শনের প্রয়োজন নেই। যেমনটা এইবার নির্বাচনী প্রচারণায় বিএনপি একটা বিষয় সবচেয়ে সামনে এনেছে, ফ্যামিলি কার্ড। আমি মনে করি বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান এই ফ্যামিলি কার্ড নিয়ে প্রচার করা উচিত হয়নি। এটা খুবই মামুলি একটা বিষয়। জিয়াউর রহমান যেটা করেছেন, বাংলাদেশের মানুষজনের জন্য কর্মসংস্থান তথা গার্মেন্টস প্রতিষ্ঠা করেছেন, বিদেশে শ্রমিক প্রেরণ, বিদেশে খাদ্য রপ্তানি, হিমায়িত খাদ্য রপ্তানি, এগুলো করে মানুষের পা গজিয়ে দিয়েছেন যেন ভারতের উপর নির্ভরশীল না হয়। আপনি ফ্যামিলি কার্ড দিলেন, কিন্তু ইকোনমিক সেক্টর তথা ব্যাংক সেক্টর, দেশে যদি অর্থই না থাকে, আপনি ফ্যামিলি কার্ডের টাকা কোথায় পাবেন? তাহলে আপনার প্রচারণার মূল বিষয়বস্তু হবে ভারতের পেট থেকে যে লোয়ার পার্ট ভারত গিলে ফেলেছে, সেইটা সম্পূর্ণ আপনি বের করে আনবেন, বাংলাদেশে পা গজিয়ে দিবেন। বাংলাদেশে যে কোটি কোটি তরুণ রয়েছে, তাদেরকে আইটি প্রশিক্ষণ তথা যে ইসরায়েলের আয়তন হচ্ছে 20,000 বর্গ কিলোমিটারের মতো, যেটা আমাদের পার্বত্য অঞ্চলের সমান। ওরা একটুকু অঞ্চলে বসে শুধু বিজ্ঞানী আইটি দিয়েই পুরো পৃথিবীকে শাসন করছে। আপনি ওরকম শিক্ষানীতি নিয়েই দেশকে কিভাবে স্বনির্ভর করবেন, সেই বিষয়টা আপনার নির্বাচনী প্রচারণার প্রথম ম্যানিফেস্টো হওয়া উচিত আমি মনে করি। তো ফ্যামিলি কার্ড এটা একেবারেই একটা নাজুক কিংবা আলোচনার বহির্ভূত বিষয় নয়। জামাত যেইখানে বিকাশে ভোটারদেরকে টাকা পাঠাচ্ছেন, সেই ক্ষেত্রে ফ্যামিলি কার্ডের প্রচারটা একজন বিএনপির ইউনিয়ন লেভেলের নেতা প্রচার করতে পারেন। সেটা চেয়ারম্যানের পকেটে ফ্যামিলি কার্ডটা থাকবে, সেটা বের করে দেখাবেন। এটা আমার কাছে খুব সুন্দর মনে হয়নি। তিনি আরও বিজ্ঞপ্রাজ্ঞ এবং গূঢ় কোনো তথ্য যেটা বাংলাদেশকে এগিয়ে নিবে, ভারত নির্ভরশীলতা থেকে টোটাল বেরিয়ে আসবে, এ ধরনের প্রচারণা ম্যানিফেস্টো হয়ে থাকার কথা ছিল। তবে সেটা জামাতকে কাউন্টার দেওয়ার জন্য একবারেই ফেলে দেওয়ার মতো নয়। সেটা বিএনপির পক্ষ থেকে প্রচার করবেন যারা থার্ড লেভেলের নেতা আছেন, তারা। তো এতক্ষণ আমি যেটা আলোচনা করলাম, জিয়াউর রহমানের অবদান সংক্ষিপ্তভাবে, সেটা যদি বিশদভাবে আলোচনা করা হয়, অনেক সময় প্রয়োজন, কয়েকশো পর্ব হতে পারে। তো এখন আওয়ামী লীগ বলবে যে পুরো দেশ তো আমরাই জন্ম দিয়েছি, এবং জিয়াউর রহমানের মালিকও তো আওয়ামী লীগ, যেহেতু তারা দেশকে জন্ম দিয়েছে। তো আমি এটাই বলবো, কোনো কিছু বা একটা সন্তান জন্ম দেওয়া খুবই সহজ,
সেটা ২-৪ মিনিটের আনন্দও বটে। কিন্তু ওই সন্তানের মলমূত্র পরিষ্কার তথা তার ভরণ-পোষণ, তাকে স্বনির্ভর করা, আ স তার নিজের পায়ে হাঁটাচলা করা পর্যন্ত যে দায়িত্বে নিবেন, যে এই কঠিন দায়িত্বটা কাঁধে নিবেন, পিঠে নিবেন, তাকে দুঃখ, বেদনা, ঝড় ঝঞ্ঝার মধ্যে রক্ষা করবেন, ওই সন্তানটা যে লালন পালন করেছেন তাকেই পিতা হিসেবে চিনবেন, তাকেই আব্বা ডাকবেন। সেটা হতে পারে পালক পিতা। তো আওয়ামী লীগের ক্ষোভ আর রাগ হচ্ছে এ জায়গায়, আমরা দেশকে স্বাধীন করেছি কিন্তু দেশের জনগণ আব্বা ডাকে বিএনপিকে কিংবা অন্য দলকে। তো সর্বপ্রথম হচ্ছে আপনি যেরকম আচরণ করবেন তার প্রত্যুত্তরটাও তেমন পাবেন। তো সর্বশেষ আমার আলোচনার যে বিষয়, বাংলাদেশ একটা মুসলিম দেশ যেখানে 90% মুসলমান রয়েছেন। সেই ক্ষেত্রে একটা মুসলিম দেশের সামরিক শক্তি তথা তার শত্রুদেরকে মোকাবেলার জন্য কেমন হবে ইসলামী স্টেটের কিংবা মুসলিমদের একটা দেশের তার খাওয়ার চাইতে তার যে ইকোনমিক আয়তন রয়েছে তার চেয়ে তার অস্ত্রের পরিমাণ কেমন হবে শত্রুদেরকে মোকাবেলা করার জন্য, সে ব্যাপারে পবিত্র কোরআনে সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের সামর্থ্যের সর্বোচ্চ অনুযায়ী শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত করো, তা দ্বারা তোমরা ভয় দেখাতে পারবে আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে তথা ভারতকে। এই পরিমাণ ইসলামী রাষ্ট্রের সামরিক প্রস্তুতি থাকবে। আর ইবনে কাসিরে এই আয়াতের তর্জমা তাফসির করতে গিয়ে বলা হয়েছে যে ইসলামী স্টেটের অস্ত্র থাকবে এত সমৃদ্ধ যে অস্ত্রের ঝনঝনানি শুনে শত্রুর বুকে কাঁপন বয়ে যাবে, তারা যুদ্ধের চিন্তাও করবে না। এটা ইবনে কাসিরের তাফসিরে বলা হয়েছে। একইভাবে মুসলিম শরীফের হাদিস নং 1917 নম্বর হাদিসে আল্লাহ রসুল সর্বোচ্চ সামরিক প্রস্তুতি রাখার জন্য বলেছেন এবং তিনি এই হাদিসে বলেছেন, জেনে রেখো শক্তি হলো তীর নিক্ষেপ। এই কথাটা এই হাদিস আল্লাহ রসুল 3 বার বলেছেন, শক্তি হলো তীর নিক্ষেপ। তো সবশেষে যেটা বলবো, বাংলাদেশ ঘুরে না দাঁড়ানোর পেছনে যে কারণ সেটা হচ্ছে দুর্নীতি, শিক্ষা খাতে দুর্নীতি, চিকিৎসা খাতে দুর্নীতি। যদি এগুলো বন্ধ হয়, ভারতীয় রকে যদি বের করে দিয়ে লস প্রজেক্টগুলোকে যদি আপনি প্রফিটেবল সেক্টর করতে পারেন, তখনই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। তো দুর্নীতি বন্ধের প্রথম হাতিয়ার যেটা হবে, আমি মনে করি যারা দুর্নীতি কমিশনের চেয়ারম্যান আছেন তারাও অনেকটা বিশুদ্ধ নন। সেজন্য আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব, যদিও ছোট মানুষ, এরপরও বলবো বাইতুল মোকাররমের যে বর্তমান খতিব আছেন তাহাকে দুর্নীতি দমন কমিশনের এবং বাংলাদেশ পার্লামেন্টের আপার চেম্বার যদি হয় তার চিফ হিসাবে এক্স অফিসিও হিসাবে অ্যাপয়েন্ট করার জন্য আমি সুপারিশ করছি। তো একইভাবে মুসলিম বিশ্ব তথা একটা ইসলামী দেশ কারা নেতৃত্ব দিবে সেই ব্যাপারে সূরা বাকারা 30 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানে হচ্ছে মানব জাতিকে কিংবা মানব জাতির মধ্যে আমি একজন প্রতিনিধি তথা খলিফা পাঠাবো, সে পুরো বিশ্বের নেতৃত্ব দিবে। তার মানে হচ্ছে পুরো বিশ্বে যত মানুষ রয়েছে পৃথিবীতে, এই মানুষদের খলিফা তথা মানুষদেরকে পরিচালনা করবেন মুসলিম জাতি তথা একজন মুসলিম শাসক থাকবেন। পুরো বিশ্ব এই মুসলিম শাসক নেতৃত্ব দিবেন। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন, যেমনটা হতে পারে ইসলামের এখন হচ্ছে টারশিয়ারি লেভেল, ইসলাম বর্তমানে যে জায়গায় আছে সেটা হচ্ছে চরম পর্যায়ে। ইসলাম প্রচারের সর্বপ্রথম যে ধাপ সেটা ছিল গুহা থেকে ঘরে,
গড় থেকে তাবলিগ, তাবলিগ থেকে হিজরত, হিজরত থেকে ইসলামী স্টেট প্রতিষ্ঠা তথা ইসলামিক রিপাবলিক, যেমনটা আল্লাহ রসুল মদিনায় হিজরত করেছেন, পরবর্তীতে মক্কায় মক্কায় এসে ইসলামিক রিপাবলিক ইসলামী স্টেট প্রতিষ্ঠা করেছেন, পরবর্তীতে চার খলিফা যেই ইসলামী বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন, ইসলামী দেশকে নেতৃত্ব দিয়েছেন, ওরকম নেতৃত্বের কথাই আল্লাহ পাক এ আয়াতে বলেছেন। তো মুসলমানদের উচিত পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো শক্তি অর্জন করা, শক্তি সঞ্চার করা, এবং বাংলাদেশে যেহেতু ধর্মপ্রাণ মানুষ বেশি, যে কোরআনে আল্লাহ পাক কীভাবে বলেছে শত্রুর উপর বিজয় হতে হবে, ভারতকে পরাজিত করতে হবে, নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে, যে দাসসুলভ ভারতের সাথে আমরা যে ভারতের সাথে সবসময় নতজানু হয়ে থাকি, ভারতকে মেনে চলি, দাসসুলভ ভারতের দাসসুলভ যে আচরণ, সেটা থেকে বেরিয়ে আসার জন্য এই আয়াতই যথেষ্ট। এ আয়াতে আল্লাহ পাক বলেন, আবারও বলছি, ওয়াইজ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার উম্মতেরা হবে পৃথিবীতে লিডার, নেতা, যেমন অটোমান ছিল, চার খলিফা ছিলেন, ওরকম পুরো পৃথিবীকে মুসলমানেরাই নেতৃত্ব দিবে। তো এখন দেখা যায় বাংলাদেশে যে আলেম ওলামা মাদ্রাসা রয়েছেন কিংবা মসজিদের ইমামগণ আছেন, তারা শুধু আখিরাতমুখী। আল্লাহ পাক মানুষকে শুধু আখিরাতমুখী করেই তৈরি করেননি, তাকে পৃথিবী এবং আখিরাত দুইটাকে সমান তালেই চষে বেড়াতে হবে। ওরকম নির্দিষ্ট নীতিমালা দিয়ে কোরআনে ওরকম বলেই পৃথিবীতে পাঠিয়েছেন। দেখবেন যে নির্বাচনে কিংবা কোনো কিছুতে কোনো মসজিদের ইমাম, চেয়ারম্যান, মেম্বার কোনো কিছুতেই অংশগ্রহণ করছেন না, তারা শুধু জিকির আজকার নামাজ নিয়ে আছেন। সম্ভবত তারা ধর্মের একটা অংশ পালন করছেন আর একটা অংশকে বর্জন করছেন, যার কারণে আমাদের পৃথিবীতে সুদভিত্তিক অর্থনীতি, যেটা IMF পরিচালনা করে থাকেন, এই অর্থনীতির উপরে পৃথিবী দাঁড়িয়ে আছেন, ইসলামিক ইকোনমিক নেই। সেই ক্ষেত্রে যখন আলেম ওলামা কিংবা মাদ্রাসাগুলোতে কঠিনভাবে সায়েন্স বিভাগ তথা রোবোটিক সায়েন্স, হাইড্রোজেন বোমা, পারমাণবিক বোমা, তারপরে হচ্ছে যে নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার, এই বিষয়গুলো যখন মাদ্রাসা শিক্ষার সাথে যুক্ত করা হবে, হুজুরেরা যখন সমানভাবে অংশগ্রহণ করবেন কিংবা দেশে মুসলিম বিজ্ঞানীগণের ব্যাপক ছড়াছড়ি থাকবে, তখনই আমরা ভারত কিংবা বাংলাদেশে যে অধিকার সেগুলো আদায় করতে পারবো। একইভাবে যে আল্লাহ পাক কোরআনে মুসলমানদেরকে যে দায়িত্ব দিয়েছেন, তোমরা পৃথিবীকে নেতৃত্ব দিবে, সেটা পূরণ হবে। এই বলে আমার জড়তাপূর্ণ আলোচনা এখানেই শেষ করলাম। অনেক ভুল ত্রুটি আছে, আমিও চেষ্টা করছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুনবেন, আলোচনা করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের যে আলোচনার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার রাষ্ট্রের যে উপাদান, সেটা আর আগের জায়গায় নেই, নতুন করে রাষ্ট্রের উপাদান তৈরি হবে। সেটা হচ্ছে রাষ্ট্রের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন নেই, নির্দিষ্ট জনসংখ্যার প্রয়োজন নেই। এটা আপনি এখন হাওয়ার উপর চালিয়েও পুরো পৃথিবীকে নেতৃত্ব দিতে পারেন, যার উদাহরণ ইসরায়েল। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।